মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের শঙ্কা। যুক্তরাষ্ট্র সমঝোতা থেকে বেরিয়ে গেলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। চুক্তি মেনে চলার আহ্বান নিরাপত্তা কাউন্সিলের। ভারতের একের পর এক নিপীড়িত সংখ্যালঘুরা। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় চার্চে হামলা হিন্দুত্ববাদীদের, বিক্ষোভের ডাক খ্রিস্টানদের। কোনো খ্রিস্টান এখানে থাকবে না, এটা হিন্দু রাষ্ট্র, কোনো খ্রিস্টান এখানে হবে না, এটা হিন্দু পাড়া। প্রবল শক্তি নিয়ে পূর্ব এশিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন বাভি। তাইওয়ান, জাপান ও চীনের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। ফের বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। সমঝোতা চুক্তির শর্ত ভেঙে একে অপরের উপর পাল্টা হামলার পর ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি চুক্তি শেষ। তবে ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যেতে রাজি, যদিও যুক্তরাষ্ট্রকে অনুরোধে ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান। দেশটি বলছে যুক্তরাষ্ট্র যদি সমঝোতা চুক্তি থেকে সরে আসে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। এমন পরিস্থিতিতে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে ইরান সফর করছেন কাতারের মধ্যস্থতাকারীরা। উত্তেজনা বাড়ায় ফের কমেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল কোনো পক্ষই কারো উপর হামলা চালাবে না, কিন্তু সেই শর্ত ভঙ্গ হয়েছে বারবার। সবশেষ খামেনির শোকানুষ্ঠান চলা অবস্থায় পরপর দুদিন প্রাণঘাতী হামলার পর ট্রাম্পের সাফ কথা, যুদ্ধবিরতি আর নেই। তবে ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। অবশ্য ইরান বলেছে যুক্তরাষ্ট্রকে কোনো আলোচনার অনুরোধ জানায়নি তেহরান। ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার দাবির বিপরীতে শক্ত অবস্থান নিয়েছে ইরান। দেশটির প্রধান আলোচক ও স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন তেহরান কখনোই নতি স্বীকার করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক থেকে সরে আসে তবে নিজেদের রক্ষায় তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পষ্ট করতে হবে যে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত রয়েছে। ওই এলাকা দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতিও দিতে হবে। এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনার টেবিলে ফেরাতে মধ্যস্থতাকারী কাতারের কর্মকর্তারা এখন ইরানে রয়েছেন। সমঝোতা চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলও। এদিকে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের উপর সাম্প্রতিক হামলার জেরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের এমন হামলা পাল্টা হামলার পর প্রণালী দিয়ে জাহাজ চলাচল টানা দ্বিতীয় দিনের মতো কমেছে, এমন তথ্য দিচ্ছে সামুদ্রিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কেপলার। নূর মোহাম্মদ, স্টার নিউজ। ভারতে একের পর এক হামলার শিকার সংখ্যালঘুরা। বিভিন্ন স্থানে মুসলমানদের মসজিদ গুড়িয়ে দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় অন্তত 100 হিন্দুত্ববাদী তাণ্ডব চালিয়েছে একটি গির্জায়। নির্মাণাধীন ওই গির্জার 2টি স্তম্ভ ও 3টি ক্রস ভেঙে ফেলে উগ্রবাদীরা। ধর্মান্তরের অভিযোগ তুলে চালানো হামলা ও হুমকির পর ভয়ে দিন কাটছে খ্রিস্টানদের। এ ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ খ্রিস্টান কাউন্সিল। গির্জার চূড়ায় থাকা ক্রস ভেঙে উল্লাস করছে। এই তাণ্ডবে অংশ নেয় অন্তত 100 হিন্দুত্ববাদী। ঘটনা গত 5 জুলাইয়ের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায় নির্মাণাধীন গির্জার এভাবেই হামলা চালায় উগ্রবাদীরা। এ সময় স্থানীয় খ্রিস্টানদের আর্তচিৎকার করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা গির্জার প্রধান দরজা ভেঙে ফেলেছে, সদ্য নির্মিত 2টি স্তম্ভ ভাঙচুর করেছে, টিনের চালে উঠে 3টি ক্রস ভেঙে দিয়েছে। এ সময় গির্জায় রঙের কাজ চলছিল। হামলাকারীরা সেখানে উপস্থিত খ্রিস্টান পরিবারগুলোকেও হুমকি দেয়।
ক্রুশ ভেঙে জয় শ্রীরামের স্লোগান করছে, এটা অন্যায় না? স্থানীয় খ্রিস্টানদের দাবি, হামলাকারীদের একটি অংশ নিজেদের হিন্দু জাগরণ মঞ্চের সদস্য বলে পরিচয় দিয়েছে। তারা এলাকায় ধর্মান্তরের অভিযোগ তোলে। ধর্মান্তরের অভিযোগও তারা অস্বীকার করেছেন। এদের উদ্দেশ্য এটা ভাঙতে হবে। এখানে হিন্দু পাড়া, খ্রিস্টান এখানে থাকবে না, এটা হিন্দু রাষ্ট্র, কোনো খ্রিস্টান এখানে হবে না, এটা হিন্দু পাড়া, হিন্দু রাষ্ট্র, কোনো খ্রিস্টান থাকবে না, এই তাদের মূল দাবি। গির্জাটি প্রেসবিটারিয়ান চার্চ অফ ইন্ডিয়ার অধীনে নির্মাণ করা হচ্ছিল। প্রায় 50টি খ্রিস্টান পরিবারের 116 সদস্যের উপাসনার জন্য চলতি বছরের মার্চে নিজস্ব জমিতে নির্মাণ কাজ শুরু হয়। এর আগে তারা একটি ভাড়া করা বাড়িতে প্রার্থনা করতেন। এই তাণ্ডবের পর অভিযোগ দায়ের করে খ্রিস্টান সম্প্রদায়। প্রায় 100 উগ্রবাদী এই তাণ্ডব চালালেও মাত্র 3 জনকে আটকের খবর পাওয়া যাচ্ছে। এদিকে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ খ্রিস্টান কাউন্সিল সহ বিভিন্ন খ্রিস্টান সংগঠন। 14 জুলাই প্রতিবাদ মিছিল এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা দিয়েছে তারা। অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চ দাবি করেছে, স্থানীয় হিন্দুদের অভিযোগের ভিত্তিতেই তারা সেখানে গিয়েছিল এবং ধর্মান্তরের বিষয়ে জানতে চেয়েছিল। এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। গির্জায় হামলাকে সাম্প্রদায়িক বিদ্বেষ বলছে বাম দল সিপিআই। নুরে জান্নাত, স্টার নিউজ। দর্শক, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় নির্মাণাধীন গির্জার হামলার ঘটনায় নজর রাখছেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সুজিত, আমাদেরকে জানাবেন, দক্ষিণ 24 পরগনার সোনারপুরে নির্মাণাধীন গির্জায় হামলা ভাঙচুরের ঘটনাটি আসলে কেন ঘটলো এবং এই ধরনের ঘটনা কি এবারই প্রথম? দেখুন, তো আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনায় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই যে ধর্মান্তকরণের বিষয়ে একটি বিষয় এসছে, সেটা সামনে আসার পর ইতিমধ্যেই প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে আইনি যে পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া হয়েছে। মূলত যেটা জানানো হচ্ছে যে একটি সম্প্রদায়ের তরফে বলা হচ্ছে যে ধর্মান্তকরণের জন্য ওখানে চেষ্টা করা হচ্ছিল এবং একেবারে অবৈধভাবে যে এই কাজ সম্পন্ন করা হচ্ছিল, যে কারণে তারা প্রতিবাদ করেছেন এবং ভাঙচুর চালানো হয়েছে, এমনটা কিন্তু তাদের অভিযোগ। যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই এবং ধর্মীয় সম্প্রদায়ের তরফে যে ধর্মের এই আঘাত হানা হয়েছে সেই ধর্মের তরফেও কিন্তু ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতে এই বিষয়টি বিচারাধীন রয়েছে। এবং এই ঘটনায় ঘটেছে 5 তারিখ এবং এই 5 তারিখের পর থেকে আপনি জানেন পাশের বারুইপুরে যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনা নিয়ে মিডিয়ার ফোকাস যেহেতু বেশি রয়েছে, সেক্ষেত্রে এই ঘটনা নিয়ে সেভাবে নাড়াচাড়া হয়নি। তবে আইনি যে প্রক্রিয়া চলার সেটা কিন্তু চলছে এবং একইভাবে চলছে। তো সুজিত, আরও একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে বিজেপির ক্ষমতায় আসার পর সংখ্যালঘু মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায় আসলে আক্রান্ত হলো। চার্চে ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে আসলে হিন্দু জাগরণ মঞ্চ নামের একটি সংগঠনের অন্তত 100 সদস্য। তাদের কাজটা আসলে কি বিষয়ে আপনি জানতে পেরেছেন এই বিষয়ে? দেখুন, এই সংগঠনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে যে তারা ধর্মীয় স্লোগান দেয় এবং ভাঙচুর করে। একই সঙ্গে ধর্মীয় স্লোগান দিয়ে ভাঙচুর করার পেছনে তাদের যেটা যুক্তি ছিল সেই সময়ে, যে ধর্মান্তকরণের চেষ্টা করা হচ্ছে, সেই ধর্মান্তকরণের বিরুদ্ধেই তারা প্রতিবাদ করেছেন এবং ভাঙচুর করেছেন এবং অবৈধভাবে এই নির্মাণ কার্য করা হয়েছিল, এমনটাই তাদের দাবি। এবং যে কারণে এই মামলাটি এখন আদালতে গড়িয়েছে, আদালতে বিচারাধীন এবং পুলিশও সমান্তরালভাবে এর মামলা পেয়ে এবং কেস রুজু করেছে। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই যে ধর্মীয় যে উস্কানিমূলক যে মন্তব্য করা বা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং ভাঙচুর করা হয়েছে চার্চে, সেই ঘটনার কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে, তাদের যে সংগঠন রয়েছে তারা প্রতিবাদে সরব হয়েছেন এবং তারা সমস্ত রকম আইনি সহায়তা দেবেন বলেও জানানো হয়েছে। এবং পাশাপাশি আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে একই সঙ্গে এই যে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনা নিয়েও কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন অনেক মানুষ এবং বিভিন্ন ধর্ম নির্বিশেষে বারুইপুরের ঘটনার প্রতিবাদ করেছেন। আজকে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন, সেখানে সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হবে এবং নিহত যে শিশুকন্যাটি যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বাড়িতে যেমন যাবেন, পাশাপাশি যে ইন্দ্রজিৎ মণ্ডল যাকে পিটিয়ে খুন করা হয়েছে, যে নির্দোষ
তার বাড়ি যেমন প্রশাসনের তরফে মেরামতি করা হচ্ছে, তেমনি তার বাড়িতেও কিন্তু পরিদর্শন করবেন এবং তার বাড়িতে মুখ্যমন্ত্রী এর আগেও তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আহ, এই এখনো পর্যন্ত পুলিশের তরফে 4টি মামলা রুজু করা হয়েছে এই ঘটনা নিয়ে, অর্থাৎ নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার যে মামলা সেটা যেমন রয়েছে, পাশাপাশি রেল লাইনে অবরোধ করা, রেল লাইন উপড়ে ফেলা, সেটা নিয়ে সমান্তরাল রেলের তরফে একটা কেস করা হয়েছে এবং পুলিশের উপর হামলা, পুলিশকে মারধরের ঘটনা একটি অভিযোগ হচ্ছে এবং কেস চলছে এবং অন্যদিকে ইন্দ্রজিৎ কে খুন যে সেই বিষয়ে অভিযোগ চলছে। পাশাপাশি আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রভাস মণ্ডল যে মূল অভিযুক্ত, সেই প্রভাসের খুনের ঘটনাতেও সিআইডি তদন্ত করছে, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ কিভাবে এনকাউন্টার করলো সেই বিষয়টা তদন্ত করার জন্য কোর্টের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে কিন্তু কমিটি তৈরি করা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন আধিকারিক রয়েছে। তার তত্ত্বাবধানে সিআইডি টিম তারা তদন্ত ভার নিয়েছে এবং কি কারণে সেই সময় গুলি করতে হলো, কেন গুলি করতে বাধ্য করা হলো, কোন সময় নিয়ে যাওয়া হয়েছিল তাকে পুনর্নির্মাণের জন্য, এই সমস্ত বিষয় মাথায় রেখে তদন্ত করছে সিআইডি এবং সেই রিপোর্ট জমা পড়বে আদালতে। কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠনের তরফে এই এনকাউন্টার বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে, যদিও সরকার এবং কয়েকটি পক্ষের তরফে কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে যে এনকাউন্টার করে আসলে যে অপরাধী তাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এমনটা কিন্তু দাবি করা হয়েছিল। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফে বিভিন্নভাবে যে তদন্ত প্রক্রিয়া সেটা চালানো হচ্ছে। ইতিমধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ভাঙচুর মারধরের ঘটনায় এবং 4 জনকে গ্রেপ্তার করা হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনায়। তো সুজিত, আপনাকে ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে শিশু ধর্ষণ মামলার সন্দেহভাজন ছেলের মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার মা। বুধবার পুলিশের গুলিতে নিহত হন প্রভাস মণ্ডল নামে ওই ব্যক্তি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ হওয়ার একদিন পর দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 11 বছর বয়সী এক শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নেওয়া হলে তিনি এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান এবং পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে তিনি আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বারুইপুর হাসপাতাল কর্তৃপক্ষ। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর তার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে মা সন্ধ্যা মণ্ডল বলেন, তার ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি সে পেয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা কয়েকটি দোকান ও সড়ক ভাঙচুর করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক স্থানীয় ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে। আমার স্বামী অসুস্থ খুব। আমার স্বামী এই 83 বছর বয়স, 4 বছর বয়স। সে উঠতে পারে না বিছানা থেকে। আমার যাওয়ার ক্ষমতা নেই। আপনারা যা করবে করি, আমার কোনো আপত্তি। যেরকম কর্ম করেছে সে সেরকম সাজা পেয়ে। প্রবল শক্তি নিয়ে পূর্ব এশিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন বাভি। তাইওয়ান, জাপান ও চীনের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘন্টায় 160 কিলোমিটারের বেশি গতির ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় জোরদার করা হয়েছে দুর্যোগ প্রস্তুতি। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি দ্বীপেও টাইফুনের প্রভাব বাড়ছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও সমুদ্র বন্দর। শক্তিশালী টাইফুন বাভিকে ঘিরে তাইওয়ান, জাপান ও চীন জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঘন্টায় 160 কিলোমিটারেরও বেশি গতির ঝড়ো হওয়া, মুষলধারে বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবচেয়ে আগে প্রভাব পড়তে শুরু করেছে তাইওয়ানে। রাজধানী তাইপের বন্যাপ্রবণ এলাকায় বাড়িঘর রক্ষায় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হচ্ছে বালুর বস্তা। অনেকেই বাড়ির প্রবেশপথে স্যান্ডব্যাগ বসিয়ে নিচ্ছেন। সরাসরি তাইওয়ানে আঘাত হানার শঙ্কা কম হলেও শুক্রবার রাত থেকেই দ্বীপ জুড়ে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয় শনিবারের সব আন্তর্জাতিক ফ্লাইট। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি দ্বীপেও বাড়ছে টাইফুনের প্রভাব। ঘন্টায় 162 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস সহ শনিবার ভোরে দ্বীপটির খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে বাভি।
তাই আগেভাগেই বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দর ও সমুদ্র বন্দর। 港などで滞在中の方も含めまして ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও পর্যটকদের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ করতে হবে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে এবং ভবনের ভেতরে থাকলে জানালা থেকে দূরে অবস্থান করতে হবে। 風や雨が強くなる前の এদিকে চীনের উপকূলীয় শহর ওয়েনঝোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভবনের জানালায় টেপ লাগানো, স্যান্ডব্যাগ বসানো এবং সমুদ্রের জাহাজগুলোকে নোঙর করতে ব্যস্ত সবাই। পূর্বাভাস অনুযায়ী শনিবার গভীর রাত অথবা রোববার ভোরে প্রায় 1 কোটি মানুষের এই শহরের কাছাকাছি আঘাত হানতে পারে টাইফুন বাবি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 15 দিন পরও ধ্বংসস্তূপের নিচে চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ এই দুর্যোগে ইতিমধ্যে 3,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং গৃহহীন হয়েছেন আরও 15,000-এর বেশি বাসিন্দা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক পরিবার এখনও আশা ছাড়েনি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের জীবিত কিংবা অন্তত তাদের দেহাবশেষ উদ্ধার হবে সেই অপেক্ষায় দিন কাটছে তাদের। এদিকে উদ্ধার কাজ শেষ হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে ফেলার পরিকল্পনার বিরোধিতা করে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে স্বজনহারারা। দীর্ঘ 15 দিন পর আজ আমি আমার মেয়ে আর মাকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত শুধু তাদের মরদেহটাই পেলাম। প্রতিবেশীদের সাহায্য নিয়ে এইমাত্র আমি তাদের বের করে আনতে পেরেছি। আমরা নিজেরাই এটা করেছি, কারণ এখানে কাউকে সাহায্য করার মতো কেউ নেই। আমরা এই ভবনগুলো ভেঙে ফেলার সিদ্ধান্তের সাথে একদম একমত নই। আমরা অন্তত তাদের শেষ স্মৃতিটুকু হলেও খুঁজে পেতে চাই, কারণ এখানে যদি ভারী যন্ত্রপাতি চালানো হয় তবে আমরা আর কিছুই খুঁজে পাবো না, কিচ্ছু না। তাই আমরা কোনোভাবেই এটা হতে দেব না, আমরা এটা চাই না। ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে উৎপাদন শুরু হতে অন্তত 1 বছর সময় লাগতে পারে। ফলে আপাতত রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ইউক্রেনকে বিদ্যমান সীমিত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ওপরই নির্ভর করতে হবে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী রাশিয়া বছরে প্রায় 700 থেকে 800টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে। একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাধারণত 3টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রয়োজন হয়। সেই হিসাবে কার্যকর প্রতিরক্ষার জন্য ইউক্রেনের বছরে প্রায় 1,600 থেকে 2,400 ইন্টারসেপ্টর প্রয়োজন হতে পারে। স্বল্প মেয়াদে এর প্রভাব খুবই সীমিত হবে। প্রথমে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি এবং প্রযুক্তি স্থানান্তরের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। এরপরই উৎপাদন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে অন্তত 12 মাস সময় লাগতে পারে, তবে আমার ধারণা সময় আরও বেশি লাগবে। ইউক্রেনের লাইসেন্সের মাধ্যমে উৎপাদন শুরু হলেও প্রয়োজনীয় সংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি করা অত্যন্ত কঠিন, এমনকি প্রায় অসম্ভব। তাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পাশাপাশি রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতায় হামলা চালানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ভূগর্ভস্থ বা আরও সুরক্ষিত স্থানে স্থানান্তরের মতো বিকল্প কৌশলও ইউক্রেনকে অব্যাহত রাখতে হবে। যুদ্ধের ক্ষত শুধু মানুষের জীবনেই নয়, পড়েছে প্রকৃতি ও জীবিকার উপরও। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন দেশটির মৌচাষীরা। গোলাবর্ষণ ও সংঘর্ষে ধ্বংস হয়েছে হাজার হাজার মৌচাক, আর উল্লেখযোগ্যভাবে কমেছে মধু উৎপাদন। সংঘাতের কারণে গত এপ্রিলে নির্ধারিত সময়ের আগেই জীবন ঝুঁকি নিয়ে গোলাবর্ষণের মধ্যেই কয়েক ধাপে দক্ষিণ লেবানন থেকে মৌচাক সরিয়ে নিতে বাধ্য হন। তবুও যুদ্ধে 90টি মৌচাক ধ্বংস হয়ে গেছে। পরে সীমান্তবর্তী আদলুন এলাকা থেকে অবশিষ্ট 120টি মৌচাক নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। লেবাননের ন্যাশনাল কাউন্সিলর ফর সায়েন্টিফিক রিসার্চের তথ্য অনুযায়ী ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে দেশজুড়ে 20,000-এর বেশি মৌচাক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির মধু উৎপাদন কমেছে প্রায় 65%। الخسر على الميلتين
দক্ষিণ লেবাননের মৌচাষীরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একদিকে যুদ্ধের বিস্ফোরক ও রাসায়নিক প্রভাবে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে গাছপালা ও মৌমাছির উপর। অন্যদিকে সরাসরি ধ্বংস হয়েছে মৌচাক। শুধু সম্পদই নয়, ভবিষ্যতের আয়ের উৎসও হারিয়ে গেছে। একজন মৌচাষীর ক্ষতি পুষিয়ে নিতে অন্তত 3 বছর সময় লাগবে। যাদের শত শত মৌচাক ছিল, তারা এখন খুব অল্প সংখ্যক মৌচাক নিয়ে আবার শুরু করেছেন। তাই এখন মধু উৎপাদনের চেয়ে মৌমাছির সংখ্যা বাড়ানোই সবচেয়ে জরুরি, যাতে ক্ষতিগ্রস্ত মৌচাষীদের আবার ঘুরে দাঁড়াতে সহায়তা করা যায়। পাকিস্তানের অস্থির বালুচিস্তানের প্রদেশে পৃথক 3টি সন্ত্রাসী হামলায় সেনা ও পুলিশ মিলে অন্তত 42 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, 6 জুলাই থেকে শুরু হওয়া এসব হামলায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কয়েকজন নাগরিক প্রাণ হারিয়েছেন। তারা ছিল ভারতের সমর্থন পুষ্ট সন্ত্রাসী এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য। 3টি বড় অভিযানে 4 জন বেসামরিক নাগরিক সহ পুলিশ ও সেনাবাহিনীর মোট 42 জন সদস্য প্রাণ দিয়েছেন। দেশ রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। একই সঙ্গে এসব অভিযানে মোট 54 জন সন্ত্রাসী নিহত হয়েছে। 48 ঘন্টারও বেশি সময় ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকা। ভারী বর্ষণে শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকাগুলোতে জমেছে পানি। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও পানিতে আটকে গেছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকালে ঝড় বৃষ্টির কারণে কলকাতার স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাংকের সদর দপ্তরের কাছে একটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রায় 1000 বছর পর আবারও চীনের মাঠে ফিরেছে ইতিহাসের হারিয়ে যাওয়া প্রাচীন শস্য দিয়াও ধান। দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের তাইহু হ্রদের তীরে শুরু হয়েছে এই বিরল ধানের চাষ। দিয়াহু মূলত বুনো ধানের একটি প্রাচীন জাত। এটি প্রাচীন যুগের রাজবংশের অন্যতম প্রধান খাদ্যশস্য ছিল। সে সময় চাল, গম ও জোয়ারের পাশাপাশি এটিকে চীনের 6টি প্রধান দানাদার শস্যের একটি হিসাবে গণ্য করা হতো। তবে সময়ের পরিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যায় এই শস্য। চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্সের উদ্যোগে দীর্ঘ 1000 বছর পর বাণিজ্যিকভাবে প্রাচীন শস্যের চাষ শুরু হলো। দর্শক, এই ছিল আজকে স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।